হ্যালো, সবাইকে শুভেচ্ছা এবং ব্রেকিং নিউজ অনুষ্ঠানে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা। এবং বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের লেটেস্ট খবর কি জানার জন্য অনেকেই আগ্রহ করছেন। আমরা মনে করেছি যে আজকে এ পর্যন্ত যে লেটেস্ট খবর তাতে এইটা অলমোস্ট নিশ্চিত যে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান উইল বি দ্য ফিউচার প্রেসিডেন্ট, ফিউচার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এবং অন্য প্রতিনিধিদের মধ্যে জামাত এ পর্যন্ত আমি যেটা দেখছি যে আমার হাতে যেটা আসছে চেঞ্জ হচ্ছে, এটা 137 বিএনপি অ্যান্ড 55 হচ্ছে জামাত জোট। এই হচ্ছে এ পর্যন্ত আমি পেয়েছি। বাট আমরা ডিটেলস আলোচনা করব যে এই নির্বাচন নিয়ে, নির্বাচন কেমন হলো, নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ এবং অন্যান্য বিষয়। আমার সাথে থাকবেন বাংলাদেশ থেকে জনাব রেজাউল করিম রনি, আমার সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের শ্রদ্ধেয় প্রিয় হাসান ফেরদৌস ভাই, এবং আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো হাসান ফেরদৌস ভাইকে দিয়ে। হাসান ফেরদৌস ভাই, আপনি কি বলবেন যে এই যে নির্বাচন আপনি দেখলেন, এই নির্বাচনের যে ফলাফল এবং নির্বাচন, এই দুটোর বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কালকে বলেছি, আজকে আবারও বলি, আমি নির্বাচনটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। এটি অনেক বড় অর্জন। এমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি যে জন্য বলতে পারবো আমরা যে নির্বাচন বানোয়াট নির্বাচন। আমরা বলতে একথা ঠিক যে নির্বাচনের উপস্থিতি আশানুরূপ হয়নি, 50% বা তার চেয়েও কম বোধ করি হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে যে ভুলটা আমার বিবেচনায় এই সরকার করেছিল তা হচ্ছে যে নির্বাচনের আগে পরে মিলিয়ে প্রায় 5 দিন ছুটি। আমরা দেখেছি দেশের ঢাকা শহর ছেড়ে, সব বড় বড় শহর ছেড়ে ট্রেনে করে লোকে ছুটছে ঈদের মতো। লোক ঈদের মতো বাড়ি গেছে, ভোট দিতে গেছে কিনা আমার সন্দেহ আছে। লোকের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে। বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট, উৎসবের আমেজ নিয়ে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে এখন পর্যন্ত এমন কোনো বড় রকমের অভিযোগ সোশ্যাল মিডিয়ার বট বাহিনী ছাড়া, সেটা অন্য কথা, সে কথা যাব না আমরা। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রচুর সিল মারা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সবই বানানো গল্প। এই নিয়ে আপনারা প্লিজ অ্যাটেনশন পে করবেন না। ওভারঅল সকল পক্ষ থেকেই বলা হচ্ছে যে টুকটাক অভিযোগ আছে, কিন্তু বড় রকমের কোনো রকমের বিপর্যয় ঘটেনি। একটু আগে আমি দেখেছি আসিফ মাহমুদ, এনসিপির প্রধান মুখপাত্র, তিনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দিজ আর পজিটিভ থিংস, যে নির্বাচনটা অবশেষে কম বেশি শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণে, এবং এটাকে আমরা অবাধ বলতে পারি কারণ কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। সরকারিভাবে কোনো দল বা সরকারি কর্তৃপক্ষ বা কোনো বিশেষ বাহিনী, নিরাপত্তা বাহিনী ভোট দিতে বাধা দেয়নি, ফলে এটাকে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে পারি আমরা। কেমন? জি, অফকোর্স দেয়ার আর ফিউ ইরেগুলারিটিস ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে সব নির্বাচনে এমন ঘটনা ঘটে, এতে আমি মোটেই বিস্মিত হচ্ছি না। ফলাফল দেখেও বিস্মিত হয়নি। আমরা এর আগের দিনে কথা বলেছি আমরা, তা হচ্ছে এই যে আমরা গতকালও বলেছি বিএনপি সম্ভবত 155 থেকে 215টি আসন পাবে, এই কথা কালকে আমি বলেছিলাম। জামাতকে বলেছিলাম 60 থেকে 70। জামাত আমি জানি গতকাল অনুষ্ঠানে একাধিক বক্তা সন্দেহ প্রকাশ করেছেন জামাত সরকার গঠন করতে যাচ্ছে বলে। একটি প্রচার ছিল, আপনারা লক্ষ্য করে দেখবেন যে গত 7 দিন বা 1 সপ্তাহ ধরে একটা প্রচার ছিল জামাত সরকার গঠন করতে যাচ্ছে। আমাদের পক্ষ থেকেও কিন্তু এই হাইপটা তোলা হয়েছিল। অবশেষে সেই হাইপ সত্য হয়নি। আমি স্বস্তি প্রকাশ করছি, বাংলাদেশের মানুষ এখনো জামাতকে সরকার গঠন করার মতো সুযোগ দিতে প্রস্তুত নয়। এরা আমার চোখে স্বস্তির কারণ। আমরা 71 ভুলিনি, আমরা ভুলিনি জামাত কিভাবে আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তারা যে এই মুহূর্তেই এখনই সরকার গঠন করছে না, কিন্তু এও ঠিক যে জামাত সিগনিফিকেন্টলি গেইন করেছে। এর কারণটা খুব সহজ, তা হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক টেন্ডেন্সি গ্রো করছে। কথা নিয়ে আমরা আগে বলেছি, আবারও বলবো আমরা। এর 4 প্রকাশ ঘটেছে এই নির্বাচনে। জামাতের অভূতপূর্বী বলবো আমি, যেখানে আমাদের জামাত 10-12, সেখান থেকে জামাত প্রবাবলি 30% ভোট বা তার চেয়েও বেশি হতে পারে গেইন করতে পারে বলে ভাবা হচ্ছে, উইচ ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট। বাট ওভারঅল আমি বলবো যেই ফলাফল ভাবা হয়েছিল তার চেয়ে খুব একটা তফাৎ হয়নি। শেষ কথা বলছি আমি, গোপালগঞ্জ, সবাই ভেবেছি আমরা আওয়ামী লীগ ভোট দেবে না। গোপালগঞ্জেই ভোটের সংখ্যা পড়েছে, আমি প্রথম আলোর রিপোর্ট দেখে বলছি আমি 43%। যদি দেশ জুড়ে ভোট হয়ে থাকে রাফলি 50%,
এবং গোপালগঞ্জ যদি 43% হয়ে থাকে, তাহলে মোটামুটি প্যারিটি আমরা অর্জন করেছি। এটাই মনে করি আমি এই নির্বাচনের একটা পজিটিভ দিক। থ্যাংক ইউ। সো জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ, আপনি যে আপডেট দিয়েছেন। বাট আপনি কি মনে করেন যে এই যে বিএনপি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট ভেরি সুন, হয়তো কাল পরশুর মধ্যেই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, সো এই যে নতুন প্রেক্ষাপট, অপোজিশন হবে জামাত জোট, বিএনপি হবে সরকার পার্টি, বাট হাউ দি পার্লামেন্ট উইল, দ্য পিকচার অফ দ্য পার্লামেন্ট কেমন হবে, পিকচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? আমাদের আগেও যেমন ছিল দ্বিদলীয় সরকার ব্যবস্থা, এবারও দ্বিদলীয় হচ্ছে, বিএনপি বনাম জামাত। কেমন জামাতকে প্রথমবারের মতো আমরা দেখব একটা কেন্দ্রীয় ভূমিকায়। এছাড়া বেসিক কোনো পরিবর্তন ঘটেছে বলে আমার মনে হয় না। যে লোকগুলি দেখছি আমরা, এই লোকগুলি মোটামুটি আমাদের রাজনীতিতে গত 30-40 বছর ধরে ডমিনেট করে এসছে, সেখানেও কোনো বড় ডিফারেন্স হয়নি। আমরা আশা করেছিলাম কি অনেক বেশি তরুণ ভোটার আসবে, তরুণ রাজনীতিক নির্বাচনে জিতে আসবে, তা কিন্তু ঘটেনি। নতুন মুখ এসছে বটে, তরুণ হাসনাত আব্দুল্লাহ জিতে এসছেন বলে ভাবা হচ্ছে, উইচ ইজ সিগনিফিকেন্ট। নাহিদ হয়তো বা জিতবেন বলে ভাবা হচ্ছে, একজন দুজন নারী হয়তো থাকবেন, এবং কম বয়সী নারী আমি দেখতে পাচ্ছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে এইবারের নির্বাচন এখন পর্যন্ত সংখ্যালঘু কার্যত শূন্য, এখন পর্যন্ত নারীদের একজন দুজন ছাড়া কার্যত শূন্য, তরুণদের কথা বললাম খুবই সামান্য উপস্থিতি। ফলে এই পার্লামেন্ট বিগত পার্লামেন্ট থেকে ড্রামাটিক্যালি ডিফারেন্ট, এই কথা ভাবার কোনো কারণ নেই। আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা ফলাফলটা পাই, আমরা সন্ধ্যার দিকে রাত্রের দিকে এই নিয়ে কথা বলি আমরা, তখন ছবিটা আরো পরিষ্কার হবে। তবে ওভারঅল আমরা বলি আমি, যেমন ভাবা হয়েছিল রাফলি তেমনই ঘটেছে। এমনি ওভারঅল নির্বাচনের যে পরিবেশ, সারা বিশ্বের মানুষ এক ধরনের খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল বাংলাদেশের উপর। এখানে যে জিতেছে, কে হেরেছে, কে বা কে সামনে কে পিছনে, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক যে প্রক্রিয়া, তার যে নির্বাচনের যে অংশগ্রহণ, এটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাবসলিউটলি, নির্বাচনটা হয়ে গেল যে, লক্ষ্য করে দেখবেন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট পড়ুন, রয়টার্স সর্বশেষ রিপোর্ট পড়ুন, সবাই তাকিয়ে আছে। জেনজি প্রভাবিত নির্বাচন বলা হচ্ছে এটাকে, প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন। কেমন নির্বাচন হলো? দুটো ঘটনা ঘটেছে। এক, জেনজিরা কার্যত অনুপস্থিত, জেনজি নির্বাচন, জেনজি ডমিনেট করছে না। এক। 2 নম্বর, ভাবা হয়েছিল যে বিগত সরকার, মানে পালিয়ে যাওয়া সরকারের সমর্থকেরা বিপর্যয় ঘটাতে পারেনি। ফলে সবচেয়ে বিগেস্ট লুজার কারা? তাহের বিগেস্ট লুজার 2 ধরনের লোক, এক তো আওয়ামী লীগ, আর 2 নম্বর আওয়ামী পন্থীরা, যারা গত 3 মাস ধরে, গত কয়েক মাস ধরে, বিশেষ করে গত 1 মাস ধরে আমাদেরকে ভয় দেখাচ্ছিল, এখনো ভয় দেখাচ্ছে তারা, এই নির্বাচন সঠিক হবে না। আমি একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে 2 বছর পর আবার নির্বাচন হবে, কারণ আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গৃহীত হবে না। কিন্তু কোনো আন্তর্জাতিক তথ্য মাধ্যম, কোনো আন্তর্জাতিক অবজারভার এখন পর্যন্ত এমন কোনো মন্তব্য করেনি যা থেকে বলা যেতে পারে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমার বিবেচনায়, আমি এগেইন বলি, মিডিয়া রিপোর্ট দেখে বলছি আমি, আমার বিবেচনায় এই নির্বাচনটি বাংলাদেশের জন্য একটি সুসংবাদ। নির্বিঘ্নে, কম বেশি বিনা বাধায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন সরকার গঠনের জন্য আমরা অপেক্ষা করি। আমি বলবো যে চূড়ান্ত মন্তব্য করার আগে একটু অপেক্ষা করি, আমরা চূড়ান্ত ফলাফলটা আমরা দেখি, আমরা তারপরে মন্তব্য করি। এখন আপাতত আমরা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই, এই সরকারকে অভিনন্দন জানাই যে এত রকমের বাধার সত্ত্বেও কনস্ট্যান্ট যে রেজিস্ট্যান্স ছিল একটা মহলের, তাকে এড়িয়ে, তাকে উপেক্ষা করে, তাকে সেই বাধা ডিঙিয়ে নির্বাচনটা যে করা গেল, এটি আমার মনে হয় আমাদের জন্য, সারা দেশের জন্য, মানুষের জন্য একটা স্বস্তির খবর। এবং আমাদের জীবদ্দশায় আমরা খুব কমই দেখেছি যে যারা বিজয়ী হয় তাদের বিরুদ্ধে, এটা বাংলাদেশের কমন কালচার, যে গোপন কারচুপি ভোট হয় নাই, আমাদের প্রার্থীদেরকে, মানে একটা অভিযোগ দায়ের করা। কিন্তু এই প্রথম আমরা দেখলাম। দেখুন শিশির মণি কি করেছেন, শিশির মণি সুনামগঞ্জ থেকে, জি আমাকে খোকন ভালো বলতে পারবেন, সুনামগঞ্জ 2 এর শিশির মণির নির্বাচনের ফলাফল জানবার আগেই কিন্তু বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। আমরা এর আগে কখনো দেখিনি। আমরা এই যে কালচারটা, ফলাফল একসেপ্ট করার প্রবণতা, আমি খুব এনকারেজিং মনে করি, আমি। রাইট, ইটস ভেরি এনকারেজিং। এটা আমরা দেখি নাই, আমরা তো প্রবাসে অনেকদিন, প্রায় মোর দেন 30 ইয়ার্স। এবং আমি একটু আগে, ঘণ্টাখানেক আগে, জামাতের আমিরের সাংবাদিক সম্মেলন আমি দেখেছি, তিনিও তেমন কোনো অভিযোগ করেন নাই। তিনি বলেছেন যারাই বিজয়ী হবেন আমরা এই ধরনের
উন্মুখ হয়ে বসে আছি, তাদেরকে আমরা গ্রহণ করব। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমরা পরিবেশ বলি, সরকার যারাই গঠন করবেন, বিরোধী যারাই থাকবেন, তাদের মধ্যে এমন কোনো হস্টাইল ওয়ার্ডিং এক্সচেঞ্জ হয়েছে এটাও আমরা দেখি নাই। আমার মনে হয় যে এই এই উভয় দলই কিন্তু, উভয় জোটই কিন্তু প্রত্যেকই এই সিদ্ধান্ত আগেভাগেই নিয়েছেন যে তারা এই নির্বাচনের ফলাফলকে ওয়েলকাম করবেন। জি, অন্যথায় সবচেয়ে বড় লস কাদের হবে? এই দুই দলের কিন্তু। ফলে এই এই দুই দলই যে নির্বাচনের ফলাফল মেনে নেবেন এটা মোটামুটি কিন্তু আমরা জানি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। জি, ইব্রাহিম সিদ্দিক খোকন। আছে তারা অনেক রাত্র ওনাকে বলতেন তারা অনেক রাত থেকে আমাদের সাথে। আপনি তো সেই সকাল থেকে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। আপনার আপনার আমি দেখি তো টেলিভিশনগুলোতে বা বিভিন্ন আপনার মাধ্যমে আপনাকে নিয়ে টানাটানি হয়। সো আমি জানি না হাউ ইউ ম্যানেজ দি টাইম, বাট ওয়েলকাম আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী। আমার হলো এখন শ্রোতা হওয়াই ভালো, বুঝছেন, সারা দিন কথা বলছি। রাইট, আমি জানি না বলার অবস্থা কি, আমরা তাও জানি না। হ্যাঁ, মানে আমি মাত্র ঢুকলাম বাসায়, হ্যাঁ, ঢুকে আমি এই যে কথা আপনি এখানে খাচ্ছিলাম আর কি, আর আপনাদের কথা শুনতেছিলাম। আপনি খান এবং কথা বলেন, আগে শুনি আপনি। ওকে, নির্বাচন কিভাবে দেখলেন? এই নির্বাচনের প্রত্যাশা কি এবং এর বাস্তবতা কি, আপনার কাছে কি মনে হয়? জি, প্রথম কথা হলো এখানে যে হাসান ভাই আলোচনা করলো, এই নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাইতে হবে আমাদের। জি, এই যে ধরেন ঢাকা শহরকে ফাঁকা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই ফাঁকা ঢাকা শহর, এবং একটা শুধু দেখা যায় ঈদের সময়, একদম ঈদের সময় যেরকম সেরকম ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। এই যে মানুষগুলো ভোট দিতে গেল, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো ইনসেন্টিভ পায়নি। ঈদের সময় যায় যারা কর্মজীবী, বোনাস পায়, বেতন পায়, হ্যাঁ, একটা আনন্দ ঘন ব্যাপার থাকে, যায়, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে এভাবে ভোট দিতে গেল নিজের টাকা খরচ করে, হ্যাঁ, এটা কিন্তু দরিদ্র শ্রমজীবী মানুষ যারা ঢাকার বাসিন্দা না, তারা চলে গিয়েছে, দ্যাটস ওয়াই ঢাকা ফাঁকা। তাহলে এখানে ভোটাধিকার প্রয়োগ করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে জনগণের যে একটা উদ্যোগী ভূমিকা, এটাকে সবার আগে অভিনন্দন জানাইতে হবে। এই উদ্যোগী ভূমিকা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে ভোটার স্রোত ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি, সেটা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যত কনস্পিরেসি ছিল, যত ষড়যন্ত্র ছিল, সবকিছুকে ভেস্তে দিয়েছে। এবং এখানে সর্বদলীয় ভোটারদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। এখানে আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার, জামাতের ভোটার বলে আলাদা কোনো ভোটার নাই, তারা বাংলাদেশের নাগরিক। এবং গণ অভ্যুত্থানের পরে আমরা এখানে জাতি গঠনের যে রাজনীতি দেখতে চাই, এখানে আমরা আর কোনো বিভাজন দেখতে চাই না। ভোটের আগে ভোটারের পরিচয় কোনো দলীয় পরিচয়ের আঙ্গিকে আমরা নির্ধারণ করতে দিতে চাই না। আওয়ামী লীগ গোপালগঞ্জের ভোটার আওয়ামী লীগের ভোটার না, বাংলাদেশের কোনো ভোটার বিএনপির ভোটার না, কোনো ভোটার জামাতের ভোটার না, তারা বাংলাদেশের নাগরিক। নির্বাচন আসবে, তারা তাদের পছন্দের দল, পছন্দের প্রার্থী, হ্যাঁ, পছন্দের ক্যান্ডিডেটকে নির্বাচিত করবে, দ্যাটস এনাফ। এর বাইরে আর কোনো পরিচয়, হ্যাঁ, আমরা সামনে আনতে চাই না। তারপরে যে দল নির্বাচিত হবে সেই দল সবার তরফ থেকে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। যেমন ধরেন, এবং এটা এই পয়েন্টটা শেষ করি, ফলে এরকম একটা নির্বাচন, এরকম একটা কাঠামো, এরকম একটা পরিবেশ প্রধানত বাংলাদেশের জনগণের কারণে সম্ভব হয়েছে। বাংলাদেশের জনগণ হলে এর প্রধান কৃতিত্ব দাবিদার। তারপরে গত 2 দিন ধরে যে বিভিন্ন দলের যে সমস্ত দুষ্ট লোকরা নির্বাচনে প্রভাব বিস্তার করা, কালো টাকা পয়সা ছড়ানো, কেন্দ্র দখল, ব্যালট পেপার সিলমারা ইত্তকার যে সমস্ত গর্হিত কাজ, নির্বাচনের আইন বহির্ভূত কাজ করার চেষ্টা করছিল, তাদের বিরুদ্ধে পুলিশ, বিজেপি, বিশেষ করে সেনাবাহিনী, এবং আমরা কিন্তু একটা আলোচনায় বারবারই সবচেয়ে কম গুরুত্ব দেই, কম উল্লেখ করা হয় সেনাবাহিনীর ভূমিকা। এই গণ অভ্যুত্থান থেকে আজকের নির্বাচন পর্যন্ত এই পুরা ট্রেজেক্টরিতে সেনাবাহিনীর ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। সবাই ধারণা করছিল এই সরকার ফেল করবে, সেনাবাহিনী টেক ওভার করবে, এবং সেরকম একটা কন্ডিশন ছিল। সেনাবাহিনীর সাথে এই সরকারের দূরত্বের অনেক রকম গল্প ছিল, অনেক রকম বাস্তবতা ছিল। সবকিছুকে ওভারকাম করে সেনাবাহিনী এখানে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যে ধরনের ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে, আমি বলবো সহায়ক ভূমিকা পালন করছে, সেটাও একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফলে এই নির্বাচনকে আমি শুরু থেকে বলেছিলাম, আগামী নির্বাচনটা হবে বাংলাদেশকে জেতানো নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জিতে গিয়েছে। এবার বাংলাদেশের পক্ষ থেকে কোন দল দায়িত্ব পালন করবে সেটা আমরা দেখব।
আশা করা হচ্ছে বিএনপি দায়িত্ব পালনের সুযোগ পাবে। সেক্ষেত্রে বিএনপি যদি দায়িত্ব পালন করে, অন্য যারা প্রতিযোগী তারা এতদিন যে ধরনের প্রতিযোগিতার নামে প্রতিহিংসা, বিষোদ্গার, ভুয়া ইনফরমেশন ছড়ানোর রাজনীতি করেছেন, সেই জায়গা থেকে সরে আসবেন, এটা আমি আশা করি। এবং একটা কলিগ সুলভ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবেন। এই যে এখানে যারা আছেন আমার সাথে আলোচক, আপনারা বিদেশে থাকেন, হ্যাঁ, উন্নত বিশ্বের ডেমোক্রেটিক কন্ডিশন দেখেন, সেখানে কিন্তু পলিটিক্যাল ভিন্ন মতের জন্য কারো অধিকার খর্ব করা হয় না, হ্যাঁ, তার মানবিক মর্যাদাবোধকে আহত করা হয় না। কিন্তু আমাদের দেশে এটাই কালচার। আপনি আমার ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক চিন্তার, সে কারণে আমরা আপনাকে ব্যক্তিগত অ্যাটাক করি, ব্যক্তিগতভাবে তার চরিত্র হনন করি, তাকে নিয়ে মিথ্যা ফটোকাট ছাড়াই ভুয়া চরিত্র হনন করি। এই নির্বাচনে যে ত্রুটিগুলো হয়েছে সেটা যদি অনলাইনে এই কৃত্রিম হাইপ, কৃত্রিম মব, কৃত্রিম আপনার এই ধরনের আপনার যে মিস ইনফরমেশন ছড়ানো না হতো, এটাও প্রতিহত করা যেত, এটাও হইতো না। কেন? আপনি যখন কৃত্রিম ভাবে সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম হাইপ তৈরি করেন, আপনার কর্মীদের মধ্যে একটা ফলস কনফিডেন্স তৈরি হয়। ফলে আপনার কর্মীরা যখন মাঠে যায়, গিয়ে মাঠ যার দখলে তার সাথে বিবাদে জড়ায় যায়, কারণ তার মাথায় আছে সে তো অনেক শক্তিশালী। আদতে সে তো রিয়েলি শক্তিশালী না, সে শক্তিশালী হলো বট বাহিনীর কাছে, সে শক্তিশালী হলো সোশ্যাল মিডিয়াতে। ফলে তার এই ফলস কনফিডেন্সটা রিয়েলিটির সাথে যখন কনফ্লিক্ট করে, তখন ভায়োলেন্সের শুরু হয়। এটা হলো একটা রিয়েলিটি। এটা আমরা দেখছি শরীয়তপুরে, এটা আমরা দেখেছি হ্যাঁ আপনার এই সিরাজগঞ্জে, এটা আমরা দেখেছি চট্টগ্রামের কিছু জায়গায়। ফলে এই জিনিসগুলো হওয়া উচিত ছিল না, কারণ দীর্ঘদিনের আন্দোলনের ধরেন একসাথে মিত্র ছিল দুইটা দল, যদিও বিএনপি এবং জামাত দুইটা আলাদা ধারার রাজনীতি। এবং এখানে আরেকটা জিনিস, ডেফিনেটলি বিএনপি আশা করা হচ্ছে যে এখানে ভোটের টার্ন ওভার যদি 70% কাছাকাছি হয়, তাহলে বিএনপির সিট 200-র কাছাকাছি হবে। আর যদি টার্ন ওভার 60-র মধ্যে হয়, তাহলে হয়তো 200-র একটু কম হবে। এরকম একটা প্রেডিকশন আমরা করছি। সো সেটা যাই হোক, যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 দলীয় জোট, এখানে জামাত ইসলামকে মনে রাখতে হবে এককভাবে কিন্তু সে জিতে নাই, এটা জোটের বিজয়। ফলে এখানে যেটা বলছেন, এটা আলাপ করার ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে, এটা সব ভোট কিন্তু জামাতের ভোট না, সব ভোট কিন্তু বিএনপির ভোট না। জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছে, কিন্তু আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, অন্যদের ভোট কম থাকুক, যাই থাকুক, একসাথে হয়েছে, একসাথে হয়ে ভোটের এই চিত্র, এই পিকচারটা দাঁড়িয়েছে। এটা কিন্তু এককভাবে বিএনপি জামাতের ভোট না। এটা একটা মিসলিডিং প্রপাগান্ডা চলছে, যে যে যত বড় না তাকে তত বড় করে দেখানোটা অনেক সময় তাকে এই যে ফলস কনফিডেন্স তৈরি করে, তখন সে আবার এরকম উল্টাপাল্টা কাজ করে। ফলে আমাদের প্রত্যেকটা দলের, বিএনপি, জামাত এবং অন্যান্য দলের ব্যাপারে একটা প্রপার অ্যাসেসমেন্ট লাগবে। হ্যাঁ, অনেক সময় ওই দলের যারা সমর্থক তারা বড় করে দেখায়। আমি আজকে যে আলোচনা করলাম, জামাতের এক ভাই ছিল আমার সাথে, সে প্রচন্ড আপত্তি করলো। আমি বললাম বিএনপি এখানে তার জয়ের ব্যাপারে খুব বেশি আগ্রহী না, কারণ জয়ের ব্যাপারটা ধারণা করা হচ্ছিল বিএনপি একটা জয় পাবে। বিএনপি জয় পেলে এটা অবাক হওয়ার কিছু নেই, বরং উল্টাটা হইলে অবাক হওয়ার ব্যাপার ছিল। বিএনপি গুরুত্ব দিবে বা বিএনপি আমলে নিবে সে কত ব্যবধানে জয়লাভ করতে পারছে, এটা দিয়ে সে তার রাজনৈতিক এক্সেলেন্সি ধরেন পরিমাপ করবে। এবং ব্যবধানে জয়লাভ করার মধ্য দিয়ে সে যেটা করবে, ডেমোক্রেটিক প্রিন্সিপাল, ডেমোক্রেটিক ভ্যালুসটা সে কত বেশি রিস্টোর করতে পারে, সেই জায়গা দিয়ে তার মূল্যায়ন হবে। সে কত সিট পাইলো তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, মানে বিএনপির জয়টা ওই, কিন্তু এই কথাটাকে ভুলভাবে অনেকে ইন্টারপ্রিট করতেছে আমাকে, যে আমি মানে অ্যাবসোলিউট মেজরিটি, ব্রুট মেজরিটি, হ্যাঁ, এগুলো চাচ্ছি। নো, বিএনপি 300 সিট পাইলে কি আসে যায়, বা 151টা পাইলে কি আসে যায়, সে কি শাসনটা করে, সে ডেমোক্রেটিক প্রিন্সিপাল মেনটেন করে কিনা, সেটা ইম্পর্টেন্ট। কত সিট পাইলে এটা ইম্পর্টেন্ট না। আপনি অনেক অল্প সিট নিয়ে ক্ষমতা নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠলেন, কি লাভ হইল? কিন্তু আপনি ব্রুট মেজরিটি নিয়ে একটা গণতান্ত্রিক প্রিন্সিপাল স্বচ্ছতার মধ্যে শাসন করলেন, হ্যাঁ, দায়িত্ব পালন করলেন, সেটা তো অনেক, সেটা তো কোনো সমস্যা নেই, এটা তো গুড, ওয়েলকাম জানানো উচিত আমাদের। হ্যাঁ, ফলে এই ধরনের কতগুলো আজাইরা তর্ক, কতগুলো ফাও তর্ক আমাদের সমাজের সামনে আনা হচ্ছে। অ্যাবসোলিউট মেজরিটি বা কম সংখ্যা এগুলো সমস্যা না, সমস্যা হইলো আপনি কোন চিন্তা, কোন দর্শন, কোন মতাদর্শ লালন করেন, এবং আপনি মানে শাসকের দৃষ্টিভঙ্গি যদি বলি, বা আমরা যদি বলি যে এটা ক্ষমতায় যারা থাকবেন, শাসক না বললে ক্ষমতায় বা দায়িত্বে যারা থাকবেন, তাদের দৃষ্টিভঙ্গি কোনটা? তাদের দৃষ্টিভঙ্গিটা হলো, তারা যদি যে রুবাবিয়ার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখে, হ্যাঁ, রুবাবিয়ার দৃষ্টিভঙ্গি হলো সবার প্রতি সমান, হ্যাঁ, সবাই হলো আল্লাহর বা সৃষ্টিকর্তা জীব বা মানুষ, সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, এই যে রব্বানিয়াতের যে দৃষ্টিভঙ্গি, যেটা ধরেন আজাদ সোবানি থেকে মাওলানা ভাসানী হয়ে, যেটা বাংলাদেশের একটা ডমিনেন্ট, হ্যাঁ, আপনার একটা আধ্যাত্মিক একটা দৃষ্টিভঙ্গি, যে
রবুবিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আমরা মানুষকে দেখবো। আমরা মানুষকে দেখবো না ও জামাত সমর্থক না বিএনপি সমর্থক না এনসিপি সমর্থক, আমরা দেখবো সে রবুবিয়া, সে একটা সৃষ্টির সেরা জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার মানবিক মর্যাদা আমি যে কোনো মূল্যে রক্ষা করব। এবং আমরা কখনো জিজ্ঞেস করব না হ্যাঁ সে কোন পথের, কোন মতের, কোন ধর্মের। আমরা রাষ্ট্র জিজ্ঞেস করবে সে তার অধিকার ঠিক মতো পায় কিনা, সে তার স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে কিনা, চিকিৎসার সুযোগ, শিক্ষার সুযোগ পাচ্ছে কিনা, হ্যাঁ জিনিসপত্রের দাম তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, আইন শৃঙ্খলার সেবা সে পাচ্ছে কিনা, এগুলো নিয়ে রাষ্ট্র কথা বলবে। সো এরকম একটা কাঠামোর জন্য জবাবদিহিতামূলক, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা পার্লামেন্টারি সিস্টেম রিস্টোর করা দরকার। সেইটা এই নির্বাচনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো। এর পরের প্রক্রিয়াটা যেটা দেখা যাচ্ছে আমাদের দরকার কি, সুষ্ঠু ফল গণনা। সুষ্ঠু ফল গণনা, ঢাকার কতগুলো আসনের ফল গণনা নিয়ে অলরেডি ধোঁয়াশা তৈরি হয়েছে। হ্যাঁ, বিশেষ করে ঢাকা 16 ফল মোটামুটি এটা নিয়ে ধোঁয়াশা আছে। 15, হ্যাঁ ঢাকা 14, ঢাকা 8, 12, এই ফলগুলো নিয়ে ধোঁয়াশা আছে। হ্যাঁ, এগুলো কেন বিলম্ব হবে? হ্যাঁ, গ্রামে গঞ্জের ফল চলে আসতেছে, ঢাকার এই ফলগুলো কেন বিলম্ব হবে? হ্যাঁ, এখানে কোনো আপনার যত বিলম্ব হবে, যত অস্বচ্ছতা থাকবে ততই কিন্তু এই ষড়যন্ত্র, কনস্পিরেসির গন্ধ খুঁজে পাওয়া যাবে, এই ধরনের আশঙ্কা করা হবে। সো সরকারের উচিত দ্রুত এই জিনিসগুলো স্বচ্ছতা আনা। দেখেন, নির্বাচনে বিজয় গুরুত্বপূর্ণ না, আপনি কোন পদ্ধতিতে বিজয়ী হচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। আপনি ছলে বলে কৌশলে হাসিনার মতো যদি বিজয়ী হন, তা পরিণতি হাসিনার মতো হবে। বিজয়ের চেয়ে বিজয়ের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা আনয়ন করেন, হ্যাঁ, এবং জনগণের শাসন কায়েম করেন। তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বলেন এবং 15 বছরের হ্যাঁ অকথ্য অত্যাচার, গুম খুনের মধ্য দিয়ে আমরা যে আজকে এই অবস্থায় আসলাম, এই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এবং এই বিজয় বাংলাদেশের জনগণের, এই বিজয় আমরা উৎসর্গ করছি হ্যাঁ এই 15 বছরের গুম খুন নির্যাতন এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি। থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কাছে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আমি করতে চাই। একটা হচ্ছে যে আপনি জানেন যে দীর্ঘ 17 বছর অলমোস্ট পরে নতুন নির্বাচন হলো, এবং এর আগে শেখ হাসিনার শাসন আমলে বিএনপি, জামাত সহ যত বিরোধী যারা ছিল তারা সবাই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদেরকে পার্টিসিপেশন করতে দেওয়া হয় নাই। এইটা আমাদের ন্যাশনের জন্য একটা শিক্ষা যে স্বৈরাচার যদি আপনি হন বা ফেসিস্ট হন তাহলে কি হতে পারে, মানুষজন খেপে যায়, তখন আপনার কোনো কিছুই টিকবে না। সো এই যে এই শিক্ষার আলোকে যে নির্বাচন, এই নির্বাচনের পরে বাংলাদেশে মনে করেন এখন সরকারি দল হবে বিএনপি, অপোজিশন হবে জামাত জোট, বিএনপি জোট, তারা 2 জোট হবে। এই জোটের মধ্যে আপনি কি মনে করেন যে মৌলিক কোনো পার্থক্য? কারণ আমাদের দেশে দেখা যায় যে সরকারি দল বিরোধী দলের সাথে কথা বলে না, প্রধানমন্ত্রী যিনি হন তিনি অপোজিশন লিডারের সাথে একদম কোনো টকিং আপনার টার্মও থাকে না। আপনি কি মনে করেন যে এটার অবসান হবে? এটার অবসান হবে, কিন্তু দুই ধারার রাজনীতি করে। গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি রিস্কে আছে জামাত ইসলামের রাজনীতি। কেন? জামাত ইসলাম হলো একটা ক্যাডার ভিত্তিক, মানে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে ইন দ্য নেম অফ ইসলাম। ফলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো একটা নাগরিক ভিত্তিক রাজনীতি, একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি, মতাদর্শ ভিত্তিক, তো ইনক্লুসিভ। তো সেক্ষেত্রে জামাত ইসলামকে তার রাজনীতিটার দ্রুত একটা গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে হবে। না হলে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আর একটা হলো ধরেন সেকুলার রাইট উইং পার্টি, সো দুইটার মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, এবং একটা আরেকটাকে ধরেন ন্যারেটিভ পলিটিক্স দিয়ে ঘায়াল করবে। এই কালচার থেকে বের হইতে হবে, তাতে করে সম্পর্ক তিক্ত হবে, হ্যাঁ বেটার প্রতিযোগিতা হবে না। ফলে এখানে দুইটাকেই মানে প্রপার ডেমোক্রেটিক, এবং বিএনপির মধ্যে যে সমস্যাগুলো আছে, তার দলের মূল্যবোধপন্থী লোকগুলো, সৎ ভালো লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় আনতে হবে, দায়িত্বে আনতে হবে। হ্যাঁ, এটা জিয়া রহমানের পার্টি। এই বিএনপি করার প্রথম যোগ্যতা কি? আনকন্ডিশনালি দেশপ্রেমিক এবং ডেঞ্জারাসলি ট্রুথফুল হওয়া, অনেস্ট হওয়া, এটা হলো প্রথম যোগ্যতা। মূল্যবোধ ভিত্তিক দল এটা। হ্যাঁ, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এটা কোনো ট্রাইবাল জাতীয়তাবাদ না, এটা একটা সিভিলাইজেশনাল এন্টিটি আমাদের। হ্যাঁ, এটা খুবই মূল্যবোধ ভিত্তিক জায়গা আমাদের, এটা পরে অনেক ব্যাখ্যা করা যাবে, আমি বহু জায়গায় আলোচনা করছি, আজকে আর রিপিট না করি। সো এই যে ধারাটা, এবং জামাতও দাবি করছে তারাও বাংলাদেশপন্থী রাজনীতি করে। যদি বাংলাদেশপন্থী রাজনীতি করে তাহলে তাকে এটা এই আলোকে তার যে পলিটিক্যাল ইস্তেহার, যেটা তার ম্যানিফেস্টো, সেটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেমন জুলাই সনদের কথা তারা বলে, জুলাই আবার তার ম্যানিফেস্টোতে যদি সে ইসলামী শাসনতন্ত্র চায়, দুটা তো কন্ট্রাডিক্টরি। জুলাই সনদ দিয়ে তো ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে না সংস্কার করে, তাহলে তাকে দুটো পরিষ্কার করতে হবে। বলে হ্যাঁ, সে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে না গণতান্ত্রিক রাজনীতি করবে, এটা পরিষ্কার করতে হবে তাকে। জেনজি গণঅভ্যুত্থান কোন ইডিওসেন্ট্রিক মতাদর্শবাদী পলিটিক্স এর জন্য হয় নাই। এই যে তারা যে বলতো যে জেনজি ইন্সপায়ার্ড ইলেকশন,
তারা যে বলতো নতুনরা তাদের চায়, তাদের পক্ষে আছে, হ্যাঁ, সেটা এই কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে তারা ভূমিধস বিজয় নিয়ে এটা ইস্টাবলিশ করার চেষ্টা করলো। এই নির্বাচন তো সেই মিথ ভেঙে দিল। তরুণরা তো কোনো মতাদর্শপন্থী রাজনীতির বিজয় দেখতে চায় না। রাইট। সো আপনি কি মনে করেন যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি যেটা, এইটা বাংলাদেশে কোনো সময়ই মানে এটা লিড করতে পারবে না? হ্যাঁ, এটা সাইডে থাকতে পারে, বাট এটা কোনো সময় লিড করতে পারে না। এটা কি প্রমাণ হলো? এটা অবশ্যই প্রমাণ হলো। বাংলা দেখেন, ধর্মের সাথে রাজনীতির কোনো বিরোধ নাই। ধর্মের নীতি নৈতিকতা এগুলো আমাদের সমাজে জীবনে থাকে, কিন্তু ধর্ম ভিত্তিক না। যে কথাটা আপনি বললেন, ধর্ম ভিত্তিক না। বাংলাদেশে ধর্মের একটা গুরুত্ব হলো এটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, পরমার্থিক বিষয়। আর এটাকে ক্ষমতার জাগতিক প্রয়োজনে ব্যবহার করা ধর্মবিরোধী রাজনীতি। ইন দ্য নেম অফ রিলিজিয়ন, আপনি যদি ধর্মকে দুনিয়াবি কোনো কিছু হাসিল করার জন্য ব্যবহার করেন, এটা কোনো ধর্মই এলাও করে না। কিন্তু দুনিয়ার জীবন আপনি চালাবেন ধর্মের নীতি নৈতিকতা ভিত্তির উপর বেস করে, এটা এবং এটার সাথে রাজনীতি যতখানি মিলাবেন আপনি, সেটা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, নট রাষ্ট্রীয় জীবনে। হ্যাঁ, সো এটাকে বলে ফেথ ফ্রিডম। আপনার ফেথ ফ্রিডম নিশ্চিত করে রাজনীতি করেন, কিন্তু রিলিজিয়ন সেন্টিমেন্ট উস্কে দিয়ে হ্যাঁ আপনি যদি রাজনীতি করেন, এটা একটা আল্টা ফ্যাসিজম তৈরি করে। এবং বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে 5 তারিখের পরে এখানে আল্টা ফ্যাসিজমের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটার বিরুদ্ধে আমরা শুরু থেকে খুবই সমালোচনা করেছি, এইটা এই নির্বাচনে পরাজিত হয়েছে। রাইট। সো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে যারা বিজয়ী, ইতিমধ্যে আমার কাছে মনে হয় যে অলমোস্ট সার্টেন যে বিএনপি বিজয়ী, এবং তারাই বিএনপি জোট, তারাই সরকার গঠন করবেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে এ পর্যন্ত যে অভিযোগের যার কিছুটা বাস্তবতাও আপনার স্পষ্ট, যে এই যে চাঁদাবাজি, তারপরে আপনার বিভিন্ন ধরনের করা, রাইট? এটাকে আপনি কি মনে করেন যে তারেক সাহেবের নেতৃত্বে সরকার গঠন হলে ওনারা এটাকে আপনার হ্যান্ডেল করতে পারবেন? বিএনপি চাঁদাবাজ এটা একটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। বিএনপি চাঁদার সাথে জড়িত তাদের 8,000 লোককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পরে সরকার তো দায়িত্বে, বিএনপি তো সরকারে ছিল না। পুলিশ কি করলো? পুলিশ না ধরে এই ন্যারেটিভ তৈরি করে ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। হ্যাঁ, বিএনপি জিয়া রহমানের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, কোন চাঁদাবাজ বিএনপি কে রিপ্রেজেন্ট করে না। ডেফিনেটলি বিএনপিতে অনেক চাঁদাবাজ আছে, নাহলে 8,000 লোক বহিষ্কার করলো কেমনে? এবং এই বহিষ্কার করার পরে এদেরকে পুলিশি আপনার আইনের আওতায় আনার দায়িত্ব ছিল সরকারের। সরকার সেটা না করে এই ন্যারেটিভ পলিটিক্স করার সুযোগ তৈরি করে দিয়ে তারেক রহমান বাংলাদেশে নাইমা প্রথম কি বলছে, যে আইন শৃঙ্খলা ঠিক করব এবং চাঁদাবাজি দূর করার জন্য তারেক রহমান স্পষ্ট রূপরেখা দিয়েছে তার ইস্তেহারে। আইন শৃঙ্খলা ঠিক করবে, অন্যায়কারী যে দলেরই হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে, এবং চাঁদাবাজের যে ক্ষেত্রগুলো, ফুটপাতের দোকান, জুট, এগুলোকে সংস্কার করা হবে, এগুলো রেগুলেশনের মধ্যে আনা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে যে যারা বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিলেন, এর মধ্যে কিছু প্রার্থী পাশও করেছে, যেমন রুমিন ফারহানা, ওনারা কি আবার বিএনপিতে ফিরে আসবেন? বিএনপি তাদেরকে নিবে না। বিএনপি তাদেরকে বিরল ব্যতিক্রম ছাড়া বিএনপি তাদেরকে নিবে না। সো এদের পজিশনটা কি হবে? কোন দিকে যাবেন ওনারা? এমপি থাকবে, এমপি। ওকে, এন্ড দেন আরেকটা কথা করতে চাই যে বিএনপি যে গভর্নমেন্ট ফর্ম করবে, এতে সবাই জানে যে তারেক রহমান উইল বি দ্য প্রাইম মিনিস্টার, বাট আপনার কাছে জানতে চাই, হোয়াট ইজ ইউর অবজারভেশন, কারা এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে বলে, বিএনপির বা জোটের যারা আছে এদের মধ্যে আপনি কি মনে করেন? জাস্ট আমাদের ভিউয়ার যারা জানতে চায়, আমি জানি এটা অবভিয়াস না, বাট একটা তো আছে আপনার আইডিয়া। বিএনপির মন্ত্রিসভায় কারা যাবে এটা আমি এখনো জানি না। আমি বলতেছি যে মানে বিদ্রোহী যারা, তাদেরকে না নেওয়াটা বিএনপির উচিত হবে, এবং আমি মনে করি বিএনপি নিবে না। আমি এখনো পর্যন্ত যতটুকু কথাবার্তা বলছি তাতে আমার মনে হয়েছে মনোভাবে এরকম, কিন্তু ব্যতিক্রম হইতে পারে, চেঞ্জ হইতে পারে, কিন্তু না নেওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত বিএনপির আছে আর কি। কিন্তু বাস্তবতা কোন দিকে দাঁড়ায়, রেজাল্ট পুরা কি হয়, সেটাই জন্য অ্যাবসলিউটলি এটা না বলাই ভালো। মন্ত্রিসভাতে বিএনপির কারা যাবে সেটা আমি একটা জিনিস আপনাদের শেয়ার করতে পারি, কারা যাবে এই ব্যক্তিদেরকে আমরা এখনো চিনি না, কিন্তু কোন যোগ্যতায় কারা যাবে এটার একটা অ্যাসেসমেন্ট তারেক রহমান অনেক আগে থেকে করতেছিল। আমি আপনাকে একটা জিনিস শেয়ার করতে পারি, একটা গবেষণার বিষয়ে আমরা কথা বলতেছিলাম একদিন, সেটা হলো বাংলাদেশের কতগুলো মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়গুলোর লিস্ট, এবং এই মন্ত্রণালয়গুলোর কাজ কি, এবং এই মন্ত্রণালয়গুলোর এই কাজ করার জন্য একটা ব্যক্তির কি কি যোগ্যতা থাকার দরকার, তার একটা অ্যাসেসমেন্ট তারেক রহমান করছে। ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এরকম বিভিন্ন যে মন্ত্রণালয়,
সেই মন্ত্রণালয়গুলোর কাজ, সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব, এই কাজগুলো করার জন্য একজন ব্যক্তির XYZ, ধরেন আমি, আপনি বা হ্যাঁ এই হাসান ভাই, যে কোনো একজনকে ধরেন আমরা বসাইলাম, কোন ব্যক্তিকে বসাইলাম সেটা না, ওই ব্যক্তির কি কি কোয়ালিটি থাকলে ওই দায়িত্বটা পালন করতে পারবে তার একটা অ্যাসেসমেন্ট তারেক রহমান করছে, এটা আমি জানি। সো ওই অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা দলের ভিতর থেকে বা বাইরের থেকে বিভিন্ন লোকজনকে ডাকবে। তবে একটা জিনিস অবভিয়াসলি, এখানে প্রচন্ড রকম অভিজ্ঞতা, ডেডিকেশন এবং যারা এক্সপার্ট, হ্যাঁ, এবং আপনার মেধাবী বলতে চাই না, কারণ মেধাবী নানা রকম ডেফিনেশন আছে, যারা এক্সপার্ট যেই বিষয়ে, ওই যে ক্যাটাগরি, যে যোগ্যতা, যে স্টাডি উনি করেছেন, সেই অনুযায়ী উনি ডিস্ট্রিবিউশন করবে মন্ত্রণালয়টা, এইটা এতটুকু আমি জানতে পারছি। এবং সেখানে লোক স্টিল খোঁজা হচ্ছে, সব লোক এখনো খুঁজা পাওয়া গেছে এরকম না, লোক স্টিল খোঁজা হচ্ছে, মানে ক্রস চেক করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড, মানে কি তাদের প্রিভিয়াস কাজ, অ্যাক্টিভিটি, সফলতা ব্যর্থতা দেখা হচ্ছে, দেখে এই ধরনের একটা পরিকল্পনা বিএনপির আছে, এবং এটা অনেক আগের থেকে বিএনপি নিছিল। ফলে বিএনপির ইস্তেহারটা যদি আপনারা পাঠ করেন কেউ কভার টু কভার, দেখবেন যে বিএনপি এটা হুট করে একটা ইস্তেহার দেয় না, এটা খুবই পরিকল্পনা নির্ভর দিয়েছে। এবং এটা তারেক রহমান আবার এটা বলছে যে এটা আমি রাতারাতি করে ফেলবো তা না, এটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, উনি এটা বাস্তবায়ন করবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি ওনার সাথে কথা বলে, উনি কোনো চটকদার কথাবার্তা কিন্তু বলায় বিশ্বাসী না, উনি পরিকল্পনা বেশ যতটুকু করা যাবে ততটুকুই বলে। একটা কথা আমি বলছিলাম যে ধরেন এই যে এত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, হ্যাঁ, বিএনপির ব্যাপারে, এটা কি উনি বলে, দেখেন আমাকে যদি বাংলাদেশের মানুষ উপযুক্ত মনে না করে, তারপরে আমি মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা বয়ান দিয়ে নির্বাচনে জিততে চাই না। মানুষ যদি যখন মনে করবে, যখন মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস করে দায়িত্ব দিবে, তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিথ্যা কথা বইলা ন্যারেটিভ তৈরি করে, হাইপ তৈরি করে আমার ক্ষমতা যাওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো দরকার নেই। এটা কিন্তু উনি মিন করে বলেন। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনি জানেন যে আমাদের সাথে আছেন যে ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব, আমরা আছি, রাইট? সো বিগত যে হাসিনা সরকার, ওনারা এত মাইক্রো লেভেলের তাদের বিরোধী দল এবং মত এবং তাদের সমালোচক যারা, তাদেরকে ওনারা টার্গেট করেছিলেন যে আমরা নিজেরা আমরা নিষিদ্ধ তালিকায় পড়েছিলাম, এবং যার কারণে বাংলাদেশে পর্যন্ত আমরা যেতে ভয় পাচ্ছিলাম, আমরা যাই নাই অনেক দিন, বিকজ আমাদেরকে একদম অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছিল যে আমরা ওনাদের আশেপাশে, ওনাদের কোনো প্রোগ্রামে আমরা ঢুকতে পারবো না। তারেক সাহেব ক্ষমতায় আসছেন এবং বিএনপি জোট ক্ষমতায় আসছে, আপনি কি মনে করেন যে সমালোচনার যে গণতান্ত্রিক যে রীতি এবং নীতি উল্টাটা হবে? আই গট ইউর পয়েন্ট। বিরোধীরা তারেক রহমানের চরিত্র হনন, তার বিরুদ্ধে ন্যারেটিভ পলিটিক্সে 1000 গুণ আগায়া তারেক রহমানের চেয়ে। জি, এবং তারেক রহমানের টলারেন্সি লেভেল, এটা আনবিলিভেবল, এটা বাংলাদেশের মানুষ দেখে নাই কখনো। সো এখানে বিরুদ্ধ মত, বিরুদ্ধ পথ সব ওয়েলকাম, কিন্তু আমরা আশা করব কেউ চরিত্র হননের রাজনীতি করবে না, কনস্ট্রাকটিভ সমালোচনা করবে, হ্যাঁ, কারো মানবিক মর্যাদা নষ্ট করবে না, কারো মধ্যে মিথ্যা বিশুদ্ধার ছড়াবে না। অলরেডি যেগুলো ছড়ানো হচ্ছে এবং ছড়ানোর রেজাল্ট, বাংলাদেশের মানুষ আজকে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচনের রায় দিয়েছে। এখানে প্রোপাগান্ডা পরাজিত হয়েছে, পরিকল্পনার জয় হয়েছে, বাংলাদেশের মানুষের জয় হয়েছে। ফলে আপনি যে প্রশ্ন করলেন, এটা সরাসরি জবাব হলো বিরোধীরা বরং এই কাজ করবে। তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এরকম কাজ করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, কোনো আগ্রহ নাই, কারণ তারা মিন করে একটা ভ্যালু বেসড লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স। সো এর আগে বিএনপি যখনই পাওয়ার ছিল তখন আমরা অবশ্যই এই ধরনের পরিস্থিতি কখনো দেখি নাই। আপনার মনে আছে প্রথম আলোতে বেগম খালেদা নিয়ে যে সমস্ত কার্টুন ছাপা হয়েছে, যে সমস্ত শিরোনাম ছিল, এটা কল্পনা করা যায়? এটা বিগত 15 বছর কেউ কল্পনা করতে পারবে? আমি তো আরকে আমার মনে করে দিই, আমি একটা বাস্তব জিনিস, আমি শুনেন, আমি আপনারা নাগরিক মানুষ, রনি সাহেব, আবু তাহের সাহেব, আমি গ্রামের মানুষ। এই গ্রামের মানুষ শেখ হাসিনাকে যতটা অপছন্দ করেছে তার এই নীতির কারণে, তার চেয়ে বেশি অপছন্দ করেছে এই যে তার মুখরা কথাবার্তার জন্য, তার মানে বেগম খালেদা জিয়াকে নিয়ে তার উক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উক্তি, এইসব উক্তির কারণে মানে মানুষ তাকে কখনোই পছন্দ করে নাই। এই যে ব্যক্তিগত ভাবে নেয়া, মানে একজন সাধারণ সাংবাদিককে একদম ব্যক্তিগত ভাবে অপমান করা, রাষ্ট্রীয় একটা রাষ্ট্রযন্ত্রের কাছে, আপনি আবু তাহের, আমি একটা সংবাদপত্রের প্রতিনিধি, আমরা কিছুই না। তো আমরা বিএনপির বিরুদ্ধে আমরা অনেক লিখেছি, আমরা অনেক কথা বলেছি। আবু তাহের সাহেব, আপনিও এখন এই বিএনপি ক্ষমতায় আসতেছেন দেখিয়া দোয়া তুলসী পাতা সাজিয়েন না, আপনিও লেখালেখি করেছেন, আমরাও করেছি, কিন্তু বিএনপি আমাদের কখনো মানে ব্যক্তিগত ভাবে বিদ্বেষের জায়গায় নেয় নাই।
আহ, এই আলোচনা হয়েছে, তারা বিব্রত হয়েছেন, আমরা বিব্রত হয়েছি, কিন্তু আমরা গত শেখ হাসিনার সময় দেখলাম এটা চরম ভাবে হয় উনার পক্ষে বলতে হবে, অথবা মানে আপনাকে আর দাঁড়াবার কোনো সুযোগ দিচ্ছে না। তো এই অবস্থা থেকে ডক্ট্রিন বলা যায়, দ্যাট ওয়াজ দ্য এই অবস্থা ডক্ট্রিন, রাইট। এই অবস্থায় বিএনপি মানে এই আত্মহত্যার পক্ষে যাওয়ারও কোনো সুযোগ নাই। এবং তারেক জি আমাকে আমার মনে হচ্ছে, আপনারা শুনেন, ঘটনায় তিনি প্রমাণ করতে হবে প্রতিদিন একজন রাষ্ট্রনায়ককে, একজন নেতাকে। তো তারেক রহমান এইভাবে প্রতিদিন রাষ্ট্র শাসনের মধ্য দিয়ে নিজেকে প্রমাণিত করবেন, কিন্তু এখন পর্যন্ত তাকে অস্থির হতে দেখা যাচ্ছে না। গত বিশেষ করে এক সপ্তাহের আমরা যে নির্বাচনের নিরেটিভ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, রনি সাহেব দেশে আছেন, আমরা তো বাইরে আছি, আমরা তো মানে দেখতেছিলাম যে জামাত খবরে চলে আসতেছে এই ধরনের, মানে কে কে মন্ত্রী হবেন, নাকি কাপড় টাপড় একদম মানে সুট টুট কোন কালার করে কে যাবেন, এটা নিয়ে মোটামুটি আমাদের কাছে একটা বার্তাও চলে আসছিল। এই অবস্থায় আমরা দেখছি যে তারেক জিয়া সহ বিএনপির পলিসি হোল্ডার যারা, তারা অস্থির হন নাই। এটা একটা পজিটিভ জিনিস। আর আরেকটা জিনিস আমি একটু তাহের, আমরা এখানে একটু নোট করি, আমি এইবার প্রথমবারের মধ্যে দেখলাম এত প্রবাসী মানে বিদেশ থেকে দেশে গেছে ভোটের জন্য। এটা আমি আর আগে কখনোই দেখি না আমাদের 40 বছরের এই প্রবাস জীবনে। এটা জামাতের লোকজন গমন গেছেন, আমি সেটা বিএনপির যে এত একাত্তা সমর্থক সৃষ্টি হয়েছে, শুধু আমার গ্রামের প্রায় 25 জন লোক তাদের এখানে আমেরিকার ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট বন্ধ করে চলে গেছে। তো এইটার একটা প্রবাদ, এই যে ভোটের প্রতি একটা যে আকাঙ্ক্ষা মানুষের, এবং এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হলো। এখন দেশে নানান রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে যাবে, এবং রনি সাহেবের মতো ব্যক্তিত্বকে যদি মানে বুদ্ধিজীবী হিসাবেও এরা মন্ত্রিসভা আহ্বান জানায়, আমাদের জানিয়ে তিনি যোগদান করবেন, এটা এটা আজকে একটু বলে রাখলাম। থ্যাংক ইউ রনি ভাই। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এবারে যে ইলেকশন, আপনি জানেন যে ইলেকশনে আপনার এ পর্যন্ত আমি যেটা দেখছি, আমাদের সর্বশেষ যেটা 161 বিএনপি জোট এবং 67 জামাত জোট। তো জামাত জোট আপনি মনে করেন যে বিএনপি জোট মানে তো আপনি অবভিয়াস সে বিএনপি আপনার ইনফ্লুয়েন্স, মানে বিএনপির ভোটই বলা যায় ম্যাক্সিমাম। অ্যান্ড দেন জামাত জোট মানে ম্যাক্সিমাম জামাতের জোট। সো যেখানে আগে বলা হচ্ছিল যে বিএনপি বা আমি জামাতের কথা যদি আসি, যে জামাতের ছিল 10%, 8% এরকম বলা হতো সবসময়। বাট এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে যদি 67 তাদের জোট পায়, তো এর ডেফিনেটলি দে হ্যাভ ইনফ্লুয়েন্স। আপনি এটাকে কোনো জামাতের যে চারিত্রিক বা তার দলগত যে অবস্থান, এই অবস্থানে কোনো পরিবর্তন দেখছেন কিনা আপনি? রনি বলেন। আমি মনে করি যে জামাত সব সময় আপনার দেখা যায় যে কোনো সময় 2 সিট, কোনো সময় 1 সিট, একবার বোধহয় সর্বোচ্চ তারা 18 আসন পেয়েছিলেন। এটা তাও এরশাদের সময় বোধহয়, সম্ভবত, আমার মনে পড়ছে না। 2001 সালে বিএনপি ছেড়ে দিছিল 30টা আসন, সেখানে নির্বাচন করে তারা 18টি আসন পেয়েছিল। জি, 18টি আসন, রাইট। সো এইবারের যে নির্বাচনে তাদের এইবারের নির্বাচনে দেখেন, এটা প্রথম কথা হলো, এটাকে জামাতের বিজয় যদি জামাত মনে করে সেটা তারা মনে করতে পারে, কিন্তু মনে করতে হবে এটা জোটের বিজয়, কারণ আসন সমঝোতার ভিত্তিতে হয়েছে। আমি বলছি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে 161 এন্ড দেন 67, এই যে 67 সিট, এটা তো মানে আমরা আমাদের জীবদ্দশায় কোনো কল্পনাও করিনি আমরা যে জামাত ইসলামের নেতৃত্বে এরকম এতগুলো সিট ইতিমধ্যে এ পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন যে জামাতের যে পলিটিক্স, এই পলিটিক্সের এই যে রেজাল্ট, এইটার নীতিগত কোনো পরিবর্তন তাদের, অথবা ফিউচারে আরো কোনো পরিবর্তন দেখা যাবে? না, এটা হলো একটা কৌশলগত পরিবর্তন। গণঅভ্যুত্থান এই প্রথম তারা একটা মানে ইন দ্য রাইট সাইড অফ হিস্ট্রিতে ছিল। 71-এ, 86-তে, 96-এ, 2008-এ তারা তো ভুল করছে। তারা তাদের শত্রুদের হাতকে শক্তিশালী করছে নানাভাবে, নানা স্কেলে, নানা লেয়ারে। তো গণঅভ্যুত্থানে তারা পজিটিভ ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, সেটার কারণে এটা আসছে। আরেকটা হলো যে 5 তারিখের পরে তাদের রাজনীতিরা সবচেয়ে রিস্কে আছে। এনসিপি যদি ধরেন তাদের সাথে না যাইতো, তাহলে কিন্তু এই রেজাল্ট তারা পাইতো না। সো কিন্তু এদিক থেকে যেটা হচ্ছে, এনসিপি খুবই লুজার হয়েছে। হ্যাঁ, এনসিপি হয়তো 7-8টা আসন পাচ্ছে, কিন্তু এনসিপির রাজনীতিটা এখন, এনসিপি যদি আলাদা হয়ে রাজনীতিটা করতে পারে সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা আমি বলবো যে ট্যাকটিক্সের বিজয়। জামাতের রাজনীতির ব্যাপারে এখানে যে ব্যাপক ভাবে আস্থা তৈরি হয়েছে মানুষের, এটা মনে করা যাবে না। কেন মনে করা যাবে না? যদি আস্থা তৈরি হইতো তাহলে সোশ্যাল মিডিয়াতে তো এতদিন জামাতের সরকারই ছিল, প্রশাসনেও তো তাদের ভালোই আপনার
মানে নিয়ন্ত্রণ ছিল বা তাদের আপনার তারা তো এই প্রশাসন বা এই সরকারকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে, সবচেয়ে বেশি ইউনূসকে ধরেন তারা কি বলবো রিকগনাইজ করা বলেন, পাশে থাকা বা সরকারের সিদ্ধান্তে সবচেয়ে বেশি সম্মতি জানানো, এগুলো তারা করেছে, অ্যাগ্রেসিভলি করেছে। তারপরেও এই রেজাল্ট, এই রেজাল্ট এটা প্রমাণ করে না যে তাদের রাজনীতির প্রতি মানুষের আস্থা বেড়েছে। ভোট সবারই বেড়েছে, আসন এটা তো প্রিডিক্টেড আসন, হ্যাঁ, কিন্তু তারা যেভাবে হাইপ তুলেছিল, এখানে আলোচনা এটা হইছে, সেই হাইপের ধারে কাছে তো না এই রেজাল্ট। হ্যাঁ, বিএনপিও খারাপ করছে অ্যাকর্ডিং টু বিএনপির তো এত খারাপ করার কথা না। ফলে আমি মনে করি দুই দলই যদি তারা মনে করে যে তারা ভালো করেছে এই নির্বাচনে, এটা ঠিক হবে না। দুই দলের জায়গা থেকে মানে আলাদা আলাদা যদি বিশ্লেষণ করেন, হ্যাঁ, বিএনপির ডেফিনেটলি এমন এমন জায়গা আছে যেখানে বিএনপির হারার কথা ছিল না, সেখানে হেরেছে বিএনপি। ক্যান্ডিডেট সিলেকশন বলেন, তার পলিসি বলেন, পরিকল্পনা বলেন, বিদ্রোহী প্রার্থীকে নিয়ন্ত্রণ না করতে পারা বলেন, যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া বলেন, এই ঘাটতি বিএনপির ছিল। এট দ্য সেম টাইম বিএনপি জামাত হয়তো একটা সাময়িক কৌশলগত সুবিধা পেয়েছে, যে কারণে তার সিট অনেক বেশি বলবো আমরা, হ্যাঁ, হয়েছে বা কাঙ্ক্ষিত মাত্রায় হয়েছে। কিন্তু এই কৌশলটা তো আপনাকে সবসময়ই আগায় দিবে না, আগামীতেও আপনি এই কৌশল নিতে পারবেন এর তো কোনো গ্যারান্টি নেই। কৌশলে বহুবার মানুষ ফেল করে, তাহলে আপনাকে আগায় দিবে কি? আপনাকে আগায় দিবে আপনার নীতি, আপনার মতাদর্শ। সেই নীতিগত অবস্থানে জামাতের ব্যাপারে এখনো জনগণের আস্থা নেই। যেমন মানুষ জানে না সে আসলে শরিয়াপন্থী দল না গণতান্ত্রিক দল, বেসিক জায়গায় সে ক্লিয়ার করতে পারেনি। আমি বলতেছি যে আপনি এটা সচেতন মানুষের কাছে, কিন্তু ধরেন মানুষের কাছে যেখানে মানুষ, এখানকার মানুষ অনেক ধর্মপ্রাণ ধর্মভীরু, আপনি তাদেরকে ইসলামের বয়ান দিচ্ছেন, তারা আপনাকে পছন্দ করছে। আবার আপনি বলতেছেন যে হয়তো একটা ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে বা ইসলামের আলোকে আপনি এক ধরনের কাঠামো তৈরি করবেন, কিছু লোক পছন্দ করছে, হ্যাঁ, কিছু শিক্ষিত লোক আপনাকে হয়তো পছন্দ করছে। কিন্তু এই পছন্দ করাটা যখন হাইপ বেজ হবে, ইভেন্ট বেজ হবে, বিভিন্ন সময় বেজ হবে, কিন্তু কাজের সময় আপনার পার্মানেন্ট সাপোর্টার যখন হচ্ছে না, মানে আপনার নিজের রাজনৈতিক সদস্য ছাড়া, আপনার পার্টির ক্যাডার ছাড়া সাধারণ জনগণ যদি পার্মানেন্টলি আপনার প্রতি আস্থাশীল না হয়, আপনার রাজনীতির বিকাশ হয়েছে এটা বলা যাবে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বশেষ একটা বিষয় জানতে চাই যে এই আপনি যেটা বললেন একটু আগে যে অনেক বড় বড় প্রার্থী হেরেছেন, এই দু একটা নাম বলতে পারেন যে কারা হেরেছেন, যারা আমরা এক্সপেক্ট করছিলাম যে উইল বি উইনার দুই পার্টির মধ্যে, কারা বড় বড়? একজন জানি যে জামাতের সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেব, উনি হেরেছেন, উনি তো একজন হেভিওয়েট। জামাতের আমিরের আসনে যিনি প্রার্থী, উনি প্রচন্ড জনপ্রিয়, ওনার হারার কথা না। জানি না জামাতের আমিরের ঢাকার রেজাল্ট নিয়ে ধোঁয়াশা আছে। ঢাকার রেজাল্টে আমি মনে করি যে এখানে ধোঁয়াশা আছে, এটা পরিষ্কার করতে হবে। ঢাকা 16 আসনের ব্যবধান অনেক বেশি হওয়ার কথা ছিল, আমি নিজে ভোট দিয়েছি, দেখেছি। কে আছেন? আমিনুল হক এবং কর্নেল বাতেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আমিনুল হক এখানে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা, নির্যাতিত নেতা, জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, হ্যাঁ, তার ব্যবধান, বিশাল ব্যবধানে তার জয়লাভ করার কথা। তো এখানে রেজাল্ট যেটা আসছে এটা খুবই আপসেটিং। তারপরে বিএনপির আপনার ধরেন যে ঢাকার রেজাল্ট, চট্টগ্রাম ঠিক আছে। মির্জা আব্বাস সাহেবের আসনের অবস্থা কি আপনার? হ্যাঁ, মির্জা আব্বাস সাহেবের এখানে ধোঁয়াশা আছে, ঢাকার অনেকগুলো আসনে ধোঁয়াশা আছে। তারপরে ঢাকা 17, ঢাকা 8 এর কথা বললাম, 12, হ্যাঁ, 12তে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক, হ্যাঁ, সেখানে নীরব ধোঁয়াশা বলতে রনি কি বুঝাতে যাচ্ছেন যে ওখানে কোন ধরনের কারচুপি কি আশঙ্কা? মানে আমরা তো দূর থেকে বুঝতেছি না। এই রেজাল্ট গুলো দ্রুত দেওয়ার কথা ছিল। আমি আসার পথেও দেখলাম কেন্দ্রের সামনে প্রচুর লোক দাঁড়ানো, তারা কেন্দ্রের রেজাল্টের অপেক্ষায় আছে। রাত বাজে 2টা, এখনো রেজাল্ট, অনেক কেন্দ্রের রেজাল্ট আসতেছে না, এটা হওয়ার কথা না। ধোঁয়াশা আছে এখন অনেকগুলো কেন্দ্র নিয়ে, রাইট? হোয়াট অ্যাবাউট তারেক রহমান সাহেব? তারেক রহমান সাহেব কয়টি আসনে জিতলেন আপনার? তারেক রহমান 2টা আসনে দাঁড়াইছিলেন, 2টা আসনে জিতেছেন, কিন্তু ওনার ভোটের যে ব্যবধান দেখানো হয়েছে এটা নিয়ে লোকজনের মনে প্রশ্ন আছে। দেখানো হয়েছে মানে কি আপনার? আপনি কি মানে এখন আনঅফিসিয়ালি, মানে যেহেতু অফিসিয়াল রেজাল্ট আমরা পাই নাই সরকারি ভাবে, সবই দেখানো হচ্ছে রেজাল্ট, যেগুলো বলতেছে এগুলো সবই দেখানো রেজাল্ট বলতেছি। আচ্ছা আচ্ছা, এখনো বলা যাবে না, সরকারি ভাবে যখন ডিক্লেয়ার হবে তখন বলবো এটা রেজাল্ট, এখন সবই দেখানো হচ্ছে। এনি কোয়েশ্চেন? দেখানো হচ্ছে মানে মিডিয়াতে দেখানো হচ্ছে, আমাদের সিলেট অঞ্চলে শিশির মন্ডল ফিল করেছেন, তিনি একজন হেভিওয়েট
এবং মানে যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। আমি মনে করছিলাম অন্তত একটা আসন যদি বৃহত্তর অঞ্চল থেকে যায় মানে ব্যালেন্স হবে তাহলে। শিশির মনির যাবেন, কিন্তু আবার সেখানে আবার উল্টা কথা, নাসির ভাই প্রবীণ মানুষ, তিনিও রাজনীতির শক্ত প্লেয়ার। সো এটা আপসেটিং। এবং শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন সেলিম উদ্দিন, এটা সিলেট 6 আসন। আর সেখানেও আমি অনেকটাই, এটা নুরুল ইসলাম নাহিদ বা আমার নির্বাচনী এলাকা, সেখানেও মানে একদম আমি আমি আশঙ্কায় বা মানে আমি অনুমানে ছিলাম যে হয়তো সেলিম পাস করবেন, কিন্তু সেখানে ইমরান আমাদের মানে একজন সাধারণ আইনজীবী আমাদের সাথেরই, বা আমাদের একটু জুনিয়র, উনি পাস করেছেন। তো এটাও এবং সেখানে নির্বাচনী মনোনয়ন দেওয়া নিয়ে বিএনপির একটা গন্ডগোল ছিল। তারা নির্বাচনের মানে মনোনয়ন পত্র দাখিলের 2-3 দিন আগে প্রার্থী ঠিক করেছেন কেউ হবেন। সো এটাও আপসেটিং মানে আমি মনে করি জামাত ইসলামের জন্য। রাইট। শিশির মনিরের পরাজয়ের কারণ কি আপনার ভাই, রনি ভাই? শিশির মনির আমি জানি না, আমি তো ওনার আসন ফলো করিনি, আমি ঢাকার আসন। ঢাকা 8 মির্জা আব্বাসের কেন্দ্রের ফলাফল দেখতে পাচ্ছি, মানে আনঅফিসিয়ালি, যেটা হচ্ছে ধানের শীষ। এখানে উনি প্রায় 6,000 ভোটের ব্যবধানে এগিয়ে ধানের শীষের প্রার্থী। সো এটা কি ফাইনাল রেজাল্ট একেবারে, মানে জাস্ট শেষ হয়ে গেছে সব? না না, ফাইনাল না, এটা বেসরকারি রেজাল্ট। মানে অল দি পোল কি কাউন্ট হয়ে শেষ? না, এখনো হয় নাই, এটা কালকে দুপুর পর্যন্ত আমরা পাবো। ও, তাহলে এটা আমরা বলতে পারি না যে উনি বিজয়ী, রাইট? কিন্তু আনঅফিসিয়ালি বিজয়ী ধরা যায়। এবং শিশির মনিরের জায়গাটা বুঝতে হবে যে ওটা মানে সুরঞ্জিত বাবুর এলাকা, এবং ওখানে প্রচুর হিন্দু মানুষ, এবং তারা শেষ মুহূর্তে ভোট দিয়ে তারা নিশ্চয়ই শিশির মনিরকে ভোট দেন নাই, দিয়েছেন নাসির ভাইকে। জি, অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ রনি ভাই। আপনি সকালে ঘুম থেকে উঠেন কয়টায়? আজকে তো অলরেডি এখানে রাত 2:30। সো হোয়াট, আপনি ইয়াং ম্যান, ইউ শুড গেট আপ 6 o'clock in the morning again. অসুবিধা নেই, কথা হবে ভাই। থ্যাংক ইউ। অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। 8টা 8:30 পাওয়া যায়, দেন ডেফিনেটলি আমরা আপনাকে আবার কানেক্ট করব। আজকে হবে না, আর আজকে এই পর্যন্তই থাকুক, 2-1 দিন পরে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ইভেন্টুয়ালি কোন আপনার কাছে একটু জানি, হোয়াট ইজ দ্য লেটেস্ট, এনিথিং আপনার সামনে আছে লেটেস্ট? না, লেটেস্ট আর কি, লেটেস্ট এখানে এটা আলোচনা কে সরকার গঠন করবে, কিভাবে করবেন, নির্বাচনে কোনো ওই যে ধোঁয়াশা কি আছে ছোটখাটো, এগুলো নিয়ে আলোচনা হবে। এই সমস্ত আলোচনাই পজিটিভ ছিলেন না। নির্বাচন 100% মানে একদম ফ্রি ফেয়ার, এটা তো আমেরিকায় হয় না। প্রতিটা নির্বাচনের পরে কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলা কিভাবে হলো এগুলা অ্যাডজাস্ট করবে রাষ্ট্রযন্ত্র। বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে কোনো মানে আচার আচরণে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তারা দেখবেন। আগামী 2-3 দিন আমার মনে হয় এইসব নিয়ে আলোচনা হবে। তার পরবর্তী হবে যে জুলাই সনদ কিভাবে গ্রহণ করা, সরকার কিভাবে গঠিত হচ্ছে। এবং একটা ব্যাপারে তো এখানে যে বিএনপি এবং জামাত বা যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সবাই মিলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটা কিভাবে হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার জন্য আওয়ামী লীগ কি কোনো রোল প্লে করবে, না তারা ঘরে বসে মানে ভারতে বসে অপেক্ষা করবে যে এসো এসো আমার ঘরে এসো বলে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে আসবে, অথবা এরা ফেল করলে মানে ভারত বা আমেরিকা বা অন্য কেউ মানে তাদের বসিয়ে দিবে। তো এইসব জিনিস আগামী দিনে আমাদের আলোচনায় আর কি। আবু তাহের সাহেব, আপনার টাইম টেলিভিশন খোলা থাকবে, আমরা এসব নিয়ে নানান বিষয়ে কেউ বুদ্ধিজীবীর মতো কথা বলবো, কেউ আপনার পাল্টাপাল্টি কথা বলবো, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যে শীতল হবে। হ্যাঁ, ঢাকার 6টি আসনের মধ্যে রাত 11টা পর্যন্ত ঘোষিত কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফলে 3টিতে বিএনপির প্রার্থী, এটা প্রথম আলোর রিপোর্ট, 2টিতে জামাতের প্রার্থী, 1টিতে এনসিপির প্রার্থী এগিয়ে আছেন। আসনগুলো হলো ঢাকা 6, ঢাকা 7, ঢাকা 4, ঢাকা 11, ঢাকা 17, ঢাকা 18। প্রাথমিক এই ফল প্রকাশ করেছে ঢাকা রিটার্নিং অফিসার কার্যালয়। ঢাকা 6 আসনে 110টি কেন্দ্রের মধ্যে 20টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষে পেয়েছেন 17,020 ভোট। তার নিকটতম প্রতিনিধি জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন 10,000। সো দ্যাট মিনস অন্যদিকে 17,000, অন্যদিকে 10,000, রাইট? এই আসনে মোট ভোটার 2 লাখ। অনেক বাকি আছে, এগুলো অনেক আগের রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে, অনেক আগের রেজাল্ট এগুলো। প্রথম আলো নিশ্চিত না হয় লিখবে না, সুতরাং প্রথম আলো রেজাল্ট অলওয়েজ লেটার দেন এনিবডি এলস।
রাইট। সো আমরা যদি মানবজমিন কি বলছে, মানবজমিন আমার মনে হয় যে এ পর্যন্ত তাদের যে রেজাল্ট দেখতে পাচ্ছি 169 হচ্ছে বিএনপি, 63 হচ্ছে জামাত, লাঙ্গল 0, আপনার মশাল নাকি যেন একটা, গোলাপ ফুল বোধহয়, ওই যে শাপলা বোধহয় 6, পাখা হলো 1, রিক্সা 3, স্বতন্ত্র 8 এবং অন্যান্য 5। হ্যাঁ ভোট পড়েছে 77%, না ভোট পড়ছে 23%। সো দ্যাট মিনস হাফ ভোট, যেটা মানে সংস্কারের পক্ষে যে ভোট, এই ভোট বেশি পড়েছে। এবং আরেকটা জিনিস রিপোর্ট আছে, যেটা হেভি ওয়েট যারা ধরাশায়ী হয়েছেন তার মধ্যে আছেন, এর মধ্যে আছে জামাত ইসলামের 3 শীর্ষ নেতা, এছাড়া বিএনপি, খেলাফত মজলিস, এনসিপির 3 আলোচিত প্রার্থী রয়েছেন। জামাতে পরাজিত হেভিওয়েট প্রার্থীরা হচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল বোধহয় সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির। এই 3 জন হচ্ছে তাদের। বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের ফজল করিম, এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এই 3 জন এরা হচ্ছেন হেভিওয়েট যারা মানে হেরেছেন। বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে মিয়া গোলাম পরোয়ারের ব্যবধান ছিল 3000 ভোট, হামিদুর রহমান আজাদ 28,000 ও শিশির মনিরের ব্যবধান ছিল 39,000 ভোট। খুলনা 5 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরোয়ার পেয়েছেন 1,44,956 ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,47,658 ভোট। কক্সবাজার 2 আসনে বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ 1,25,262 ভোট জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা মাত্র পেয়েছেন 89,634 ভোট। সুনামগঞ্জ 1 আসনের দানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী পেয়েছেন 74,289 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 42,467 ভোট। এইগুলো হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের যে ফলাফল। সো আমার কাছে মনে হয় যে আমরা আরো অপেক্ষা করবো, বিকেলের দিকে সন্ধ্যার দিকে আবার আমরা আরেকটা ব্রেকিং নিউজ সন্ধ্যার দিকে আলাপ করি। আর আমি তারপরে এই আলাপে এখানে শেষ করি। এর আগে আমরা সিলেটের প্রার্থী আমাদের আরিফুল হক চৌধুরী, মানে আপনারা পরিচিত, আমাদের পরিচিত, হি ডিড ভেরি গুড। তার আমরা জানি যে আরিফুল হক চৌধুরী সিলেট শহরের মানে পৌর কর্পোরেশনের মেয়র ছিলেন। তাকে শেষ মুহূর্তে তার সমস্ত ইচ্ছা সত্ত্বেও তাকে মানে জৈন্তাপুর এলাকায় সিলেট 5 আসনে নিয়ে যাওয়া হয়। তো প্রথমে তাড়িয়ে ওখানে দেওয়া হয়েছে, বাট উনি ওখানেও গিয়ে বিজয়ী হয়েছে। বিজয় হয়েছে যে একদম মাঠের খেলোয়াড় এবং রাজনীতির মাঠে একজন দক্ষ খেলোয়াড়। এবং বিশেষ করে মানে সিলেট অঞ্চলের মানুষ উন্নয়নের জন্য এখনো সাইফুর রহমান সাহেবকে মনে রেখেছে। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারের সময় হয়তো চেষ্টা ছিল মুহিত সাহেবের বা মুমেন সাহেবের, তাদের চেষ্টার পরেও আওয়ামী লীগ প্রপার কোন উন্নয়ন সিলেট অঞ্চলে দেখাতে পারে নাই। এই দেখাতে না পারার কারণে সিলেটের মানুষ মনে করতেছে এবার বিএনপি ভোট দেওয়া দরকার। এবং সেখানে কিবরিয়া সাহেব, রেজা কিবরিয়া সাহেব নির্বাচিত হয়েছেন। তার প্রচুর সম্ভাবনা। আপনার আমাদের খন্দকার মালিক সাহেবের ছেলে, মালিক সাহেবের, খন্দকার মালিক সাহেবের ছেলে মখন্দর মুক্তাদির, তিনিও পাশ করেছেন। তিনি একজন বিনয়ী ভদ্র লোক হিসাবে। মৌলানা সাহেব দাঁড়িয়েছিলেন জামাতের, হাবিবুর রহমান সাহেব, জামাতের একদম হাবিবুর রহমান সাহেব, তিনি মানে বেশ ভালো ভোটে পরাজিত হয়েছেন। এবং এটা প্রত্যাশিতই ছিল একটা, যদিও জামাতের দলীয় অবস্থা থেকে একটা হাই ফুটানো হয়েছিল যে তিনি অনেক ভোট পাবেন। কিন্তু আমি তো বললাম যে আবু তাহের সাহেব, আমাদের দেশের মানুষজন একদিন পরে এসে পুলিশ বলবেন আমি ঘুষ খাওয়া চাইলে আপনার এই সৎ মানুষের আহ্বান। আপনি যে লোক অফিসে আদালতে কাজ করেন, যিনি বিভিন্ন ভাবে এই সমাজের বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, তারা একদিন এই স্লোগানে আপনি একাকার হয়ে যাবেন না যে আমরা কালকে থেকে সৎ মানুষ। জামাত এইটাই বিক্রি করার চেষ্টা করেছেন। এখন নিজেরা কতটা সৎ এটা তো উপরের আলাপ, কিন্তু এই জিনিসটা নেয় নাই। অন্যান্য যে রাজনৈতিক কৌশল, মানে এই যে রনি যেটা বলে গেল, তারা এইসব নিয়ে গবেষণা করেন। বাংলাদেশের মানুষ ধর্ম বিরোধী, একদম ধর্মাশ্রয়ী রাজনীতি, এই ব্যাপারে আপনার অবস্থানটা কি, এইসব ব্যাপারে, প্লাস নারীদের ব্যাপারে আপনার অবস্থান কি, এসব হয়তো জামাত তাদের মূল্যায়ন করবে। আমরা জামাতের কেউ না,
তো এইটা তারা দেখবেন এবং তাদের ভোট বেড়েছে। বিএনপি আরো, এবং মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটা বড় স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতির, তারাই নির্বাচনে নাই। তো তাদের ভোট এক এক এলাকায় একভাবে গেছে। কে সেই জি সে তারা কে কোন জায়গায় কোন প্রার্থী কিভাবে নিতে পেরেছেন, এটা একটা বিষয়। তো আমরা আরো কয়েকদিন গেলে এইসব ব্যাপারে আমরা জানতে পারবো। জি আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা তো দুজন মোটামুটি আমরা আছি, এবং আমরা হয়তো আবার যদি কোনো ডেভেলপিং স্টোরি দেখি আমরা আপনাদের সাথে আবার আসবো। আমরা আলোচনা করবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, টাইম টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। আজকে এ পর্যন্তই, মানে এখন পর্যন্ত আমরা বিরতিতে যাচ্ছি, এরপরে আবার যে কোনো সময় আবার ফিরে আসবো। সুতরাং আমাদের পাশেই থাকবেন। খুদা হাফেজ।